স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছি আমি রাকিব আহমেদ এবং আমি সঞ্চারী মজিদ তোমার। শুরুতে জানিয়ে দেব প্রধান শিরোনামগুলো। হজ ভিসা দেওয়ার শেষ দিনেও ভিসা পাননি অন্তত 20,000 হজযাত্রী, আবারও সময় বাড়ানোর আবেদন। সড়ক নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্নকারীদের মাটি নিয়ে ধারণা নেই বললেন প্রধানমন্ত্রী। টেকসই পরিকল্পনায় জোর। রাজধানীতে আজ সমাবেশ করবে বড় দুই দল। মোহাম্মদপুরে আওয়ামী লীগ, নয়াপল্টনে হবে যুব দলের সমাবেশ। মুক্তিযুদ্ধের সংগঠক কমিউনিস্ট নেতা হায়দার আকবর খান রণ আর নেই। সোমবার শহীদ মিনারে শ্রদ্ধা। এবার বিস্তারিত খবর। হজযাত্রীদের ভিসা ইস্যুর মেয়াদ শেষ হচ্ছে আজ, তবে এখনো ভিসা পাননি 20,000-এর বেশি হজযাত্রী। এরই মধ্যে ভিসা ইস্যুর সময় বাড়ানোর জন্য আবারও আবেদন করেছে ধর্ম মন্ত্রণালয়। তবে সৌদি আরব ভিসার সময় বাড়াবে কিনা সে সিদ্ধান্ত জানা যায়নি। হজ অফিস জানিয়েছে দুপুর পর্যন্ত অন্তত 65,000 হজযাত্রী ভিসা পেয়েছেন। এবছর এজেন্সিগুলোতে সময় মতো বাড়ি ভাড়া করতে না পারায় ভিসা জটিলতা দেখা দিয়েছে। গাফিলতি পেলে এজেন্সির কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এখন পর্যন্ত 7,934 জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এবছর বাংলাদেশ থেকে 85,115 জন সৌদি আরবে হজ করতে যাবেন। আমরা চেষ্টা করছি যাতে আজকের মধ্যেই সব ভিসা সম্পন্ন করা যায়। দিনের যেহেতু এখন আরও অনেক অংশ বাকি আছে, দিন এবং রাত মিলে, তো আজকের দিন বলতে আমরা সৌদি আরবের সময় রাত 12টা পর্যন্ত বুঝি। তো ইনশাল্লাহ এর মধ্যে যাতে সব ভিসা হয়ে যায় এই লক্ষ্যে আমরা কাজ করছি। আশা করি সমস্যা হবে না। আমাদের কিন্তু বেশিরভাগ এজেন্সি 259টার বেশিরভাগ বলতে আমি 90%-এর বেশি এজেন্সি তারা কিন্তু অলরেডি দে হ্যাভ কমপ্লিটেড দেয়ার প্রসেস। যে 10% বা 5% যারা বাকি আছে তাদের ব্যবসায়িক মোটিভটা আমাদের কাছে বেশি মনে হয়েছে। এই ব্যবসায়িক মোটিভ থেকে তারা দেশের সড়ক নির্মাণের উচ্চ ব্যয় নিয়ে যারা প্রশ্ন তোলে তাদের বাংলাদেশের মাটি সম্পর্কে কোনো ধারণা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আইইবির 61তম কনভেনশনের উদ্বোধনে একথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় প্রকৌশলীদের পরিবেশ বান্ধব, টেকসই ও সাশ্রয়ী প্রকল্প পরিকল্পনার আহ্বান জানান প্রধানমন্ত্রী। শনিবার সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের 61তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে আইবির বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ ও অবদান রাখায় 2 জন প্রকৌশলীকে আইবি স্বর্ণপদক প্রদান করা হয়। এছাড়াও বেশ কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তিকে সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শেখ হাসিনা। সম্মানিত সুধীমন্ত্রী, বাংলাদেশ সরকারের মানুষের কাজে লাগবে ও দেশ লাভবান হবে এমন প্রকল্প হাতে নিতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। যে পরিকল্পনা হোক সেই পরিকল্পনা যেন 1 নম্বর হচ্ছে পরিবেশ বান্ধব হতে হবে, কারণ জলবায়ুর অভিঘাত থেকে আমাদের দেশকে রক্ষা করা এটা আমাদের লক্ষ্য এবং এটা আমাদের করতেই হবে। আমাদের খরা, বন্যা, জলোচ্ছ্বাস প্রতিনিয়ত মোকাবেলা করতে হয়, কাজে সেদিকে রেখেই আমাদের পরিকল্পনা গ্রহণ। পাশাপাশি পরিকল্পনাগুলি যেন টেকসই হয় এবং খরচের দিকটাও বিবেচনায় নিতে হবে। পর্যটনকে মাথায় রেখে কক্সবাজারে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের উপকেন্দ্রটি দৃষ্টিনন্দন করে নির্মাণের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। কক্সবাজারে যেটা আপনারা করবেন এই উপকেন্দ্র, সেটা যেন খুব দৃষ্টিনন্দন হয়। সড়ক নির্মাণের উচ্চ ব্যয় নিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা এ বিষয়ে সমালোচনা করছে তাদের দেশের মাটি সম্পর্কে কোনো ধারণা নেই। অনেকে প্রশ্ন তোলেন যে পৃথিবীর অনেক দেশে রাস্তা বানাতে এত খরচ, বাংলাদেশে এত বেশি খরচ হয় কেন, অন্য দেশে কম খরচ হয়। যারা এই প্রশ্নটা করেন আমার মনে হয় তারা বাংলাদেশের মাটি সম্পর্কে কোনো ধারণাই নেই। কারণ আমাদের মাটি তো নরম মাটি, যেটাকে বলে দোআঁশ মাটি, জোবা মাটি। সেখানে যদি আমি টেকসই একটা কিছু করতে যাই তাহলে আগে আমাকে ওই মাটিটাকেই তৈরি করতে হয়। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে পরিকল্পনা সাজাতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। নিবন্ধীকরণ
করা হলো। অনিমেষ কর, আপনি ইন্ডিপেন্ডেন্ট আপনাদের নিউজ, সর্বাঙ্গীন ঢাকা। সাফল্য কামনা করি। হজের ভিসা দেওয়ার শেষ দিন আজ, এখনো ভিসা পাননি অন্তত 20,000 হজযাত্রী। এ নিয়ে আরো জানাতে আশকোনা হজ ক্যাম্প থেকে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, ভিসা না পাওয়ার বিষয়ে কি বলছেন এজেন্সির প্রতিনিধিরা? দেখুন, ভিসার মেয়াদ কিন্তু আসলে প্রথমে ছিল 29 এপ্রিল পর্যন্ত, যেটি আসলে যখন হজ চুক্তিটি করা হয় তখন কিন্তু আসলে 29 এপ্রিল হজের যে ভিসা ইস্যু, সেই ভিসা ইস্যু শেষ দিন ছিল। সেই সময় পর্যন্ত আসলে ভিসা আশানুরূপ না হওয়ার কারণে সেটি কিন্তু আসলে আবার সময় বাড়ানো হয়। পরবর্তীতে কিন্তু তখনও আসলে পুরোপুরি ভিসার ইস্যু না হওয়ার কারণে সেটি 11ই মে অর্থাৎ আজকে পর্যন্ত সেই ভিসার যে ইস্যু, সেই ভিসা ইস্যুটি আসলে মেয়াদটি আসলে দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত যেটি আসলে দেখা যাচ্ছে যে 85,115 জন হজযাত্রী এবার হজ করতে পারবেন এই গাইড সহ। তো এই এত সংখ্যক ভিসা কিন্তু আসলে সবার ভিসা এখন পর্যন্ত হয়নি, যেটি আসলে বলা হচ্ছে যে 65,000-এর মতো ভিসা আসলে এখন পর্যন্ত হয়েছে। কারণ ভিসাগুলো তো অনলাইনে হচ্ছে, সে কারণে প্রতিনিয়তই নতুন নতুন করে আসলে ভিসা হচ্ছে। তবে শেষ পর্যন্ত আজকেও আসলে ভিসা পুরোপুরি না হওয়ার এক ধরনের একটা শঙ্কার কথা কিন্তু আসলে যেমন এজেন্সি থেকে বলা হচ্ছে, তেমনি কিন্তু আসলে হজ অফিস থেকেই বলা হচ্ছে। এবং এই যে ভিসা ইস্যু আজকে হবে না বা এরকম যে একটা শঙ্কা, সেই শঙ্কা থেকে এরই মধ্যে ধর্ম মন্ত্রণালয় তারা কিন্তু আসলে ভিসার ইস্যুর যে সময়, সেই সময় বাড়ানোর জন্য এর মধ্যে তারা কিন্তু আসলে আবেদন করেছে। এখানে বেশ কয়েকটি বিষয় আছে, সেটির মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে বাড়ি ভাড়া। বাড়ি ভাড়া না করার কারণে বা সময় মতো করতে না পারার কারণে এই ভিসার যে জটিলতা, সেই জটিলতাটি আসলে হচ্ছে। আমরা যতটুকু আসলে খবর, যারা ভিসা পাননি তাদের হজে যাওয়ার কি হবে? সৌদি আরব যদি সময় না বাড়ায় তাহলে করণীয় কি? দেখুন, সৌদি আরব যদি আসলে ভিসার সময় যদি আসলে না বাড়িয়ে থাকে, তাহলে কিন্তু আসলে এই যে সংখ্যক প্রায় 20,000-এর মতো ভিসা এখনো হয়নি, এই মানুষগুলো কিন্তু আসলে হজে যেতে পারবেন না, এটি আসলে বলা যায়। তবে এজেন্সির পক্ষ থেকে বা হজ অফিস থেকে এখনো তারা আসলে আশা করছেন যে সৌদি আরব তাদের যে ভিসা ইস্যুর যে সময়, সেই সময় আসলে বাড়াবে এবং এরপরে হজযাত্রীরা আসলে যেতে পারবেন। আমরা হজের যিনি আসলে পরিচালক আছেন, হজ অফিসের পরিচালক, তার সঙ্গে যেমন কথা বলেছি, তেমনি একই সাথে আমরা এজেন্সিদের যে সংগঠন হাবের সভাপতির সঙ্গে আসলে আমাদের কথা হয়েছে। তারা আসলে আশা করছেন যে যদি ভিসা আজকে সব ভিসা সম্পন্ন না হয়, সেক্ষেত্রে আসলে সৌদি আরব আবার সময় বাড়াবে এবং প্রত্যেকটি হজযাত্রী যারা আসলে চূড়ান্ত নিবন্ধন করেছেন, প্রত্যেক হজযাত্রী হজে যেতে পারবেন এমন একটা আশার কথা আসলে এই হজ অফিস থেকে আসলে বলা হচ্ছে। এখন পুরোটাই আসলে নির্ভর করছে সৌদি আরবের উপরে, যে সৌদি আরব আবার কয় তারিখ পর্যন্ত ভিসার মেয়াদ আসলে বা ইস্যুর মেয়াদ কতদিন আসলে বাড়াবে। এবং একই সাথে অনেক এজেন্সি এখন পর্যন্ত কিন্তু আসলে তাদের বাড়ি ভাড়ার কাজটি আসলে শেষ করতে পারেনি। সেই বাড়ি ভাড়ার কাজ শেষ করতে না পারার কারণেই কিন্তু মূলত এই যে ভিসার যে জটিলতাটি, সেই ভিসার জটিলতা হয়েছে। তবে হজ ক্যাম্পে যারা যেসব হাজি আপনি দেখলেন, তাদের কিন্তু আসলে ভিসা হয়েছে। ভিসা যাদের হচ্ছে তাদেরকেই কিন্তু আসলে এই হজ ক্যাম্পে আনা হচ্ছে এবং তাদের যে ফ্লাইট, সেই ফ্লাইটটি আসলে নির্ধারণ করা হচ্ছে। এখন পুরোপুরি বিষয়টি নির্ভর করছে সৌদি আরবের উপরে, যে সৌদি আরব কতদিন আসলে ভিসার মেয়াদটি আসলে বাড়াবে। তো আমার কাছে হজ ক্যাম্প থেকে এটি ছিল এখনকার সবশেষ। ভিসা ইস্যুর শেষ দিন আজ, এ বিষয়ে আশকোনা হজ ক্যাম্প থেকে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান। রাজধানীতে বড় দুই দলের সমাবেশ আজ। বিকেল 3:30টায় আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ এবং বিকেল 3টায় বিএনপির সহযোগী সংগঠন যুব দলের সমাবেশ। শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই তথ্য দেন। তিনি জানান, মন্ত্রিসভার সদস্য, আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের সংসদীয় এলাকা মোহাম্মদপুরের গজনবী রোডে শান্তি ও উন্নয়ন সমাবেশ করা হবে। এদিকে শুক্রবারের পর রাজধানীতে আরও একটি সমাবেশ করছে বিএনপির সহযোগী সংগঠন যুবদল। নয়াপল্টনের সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অনেকেই উপস্থিত থাকবেন। বর্তমানের মতো বাংলাদেশের ইতিহাসে কোনো সময় এত বৈষম্য হয়নি বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। বলেন, সরকারি কর্মকর্তা আর আওয়ামী লীগ নেতাকর্মীরা ছাড়া কেউই সুবিধা পান না।
দুপুরে রাজধানীর বনানীর রাজনৈতিক কার্যালয়ে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। জিএম কাদের দাবি করেন, দেশের মালিকানা প্রজাদের কাছ থেকে ছিনতাই হয়ে গেছে, জনগণের এখন কথা বলার অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি। জিএম কাদের আরও অভিযোগ করেন, সংকটের মধ্যেও একটি পক্ষ ইউরোপীয় স্টাইলে জীবনযাপন করছে, অন্যদিকে কেউ কেউ না খেয়ে থাকছে। এতে দেশে বৈষম্য বাড়ছে বলেও দাবি করেন তিনি। আরও বলেন, দেশে বিরাজনীতিকরণ চলছে, এমন চলতে থাকলে দেশে আর রাজনীতি থাকবে না। অনেক মানুষের মধ্যে একটা ভাব এসে গেছে, অনেক রাজনীতিবিদদের মধ্যে, যেহেতু যারা কিছুটা হলেও ক্ষমতার স্বাদ পাচ্ছে, কিছুটা হলেও ক্ষমতার সুযোগ সুবিধা পাচ্ছে, যেমন আমাদের দল আমরা পাচ্ছি, আমি পাচ্ছি যেমন। আর যাদেরকে সরকার নিচ্ছে না, যেমন অনেক দল এখন, তাদের তো বাধ্য এরা তো সরকারের বিপক্ষে থাকতেই হবে। তারা চাক আর না চাক, তারা জনগণের পক্ষে গিয়ে দাঁড়াতে হচ্ছে। মুক্তিযুদ্ধের সংগঠক কমিউনিস্ট নেতা কমরেড হায়দার আকবর খান রনও আর নেই। গত রাতে একটি হাসপাতালে মৃত্যু হয় এই মার্ক্সবাদী তাত্ত্বিক লেখকের। সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে সোমবার। পরে বনানীতে মা বাবার কবরের পাশে তার দাফন হবে। বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের উল্লেখযোগ্য নাম হায়দার আকবর খান রনও। অবিভক্ত বাংলার কলকাতায় জন্ম 1942 সালের 31 আগস্ট। তবে পৈতৃক নিবাস নড়াইলের বরাশুলা গ্রামে। 1960 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই যুক্ত হন কমিউনিস্ট পার্টির সঙ্গে। রাজনীতি, কারাবাস সহ নানা কারণে পড়াশোনায় বাধা পড়লেও পরে স্নাতক হন আইনশাস্ত্রে। 69-এর গণ অভ্যুত্থানে ছিল তার বিশেষ ভূমিকা। ছিলেন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক। অস্ত্র হাতে লড়াই করেছেন 71-এর রণাঙ্গন, ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠকও। শেষ পর্যন্ত উনি কাজ করে গেছেন তার বিশ্বাসের পক্ষে এবং লিখে গেছেন। দীর্ঘদিন ধরেই অসুস্থ, আপনারা জানেন যে উনি অক্সিজেন নিয়েই চলতেন, সিওপিডি রোগী ছিলেন, কিন্তু এরকম ওনার ব্রেন খুবই কাজ করত। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত থাকলেও 2010 সালে মতভিন্নতার কারণে যোগ দেন পিসিবিতে। 2012 সালে হন প্রেসিডিয়াম সদস্য। এরপর ছিলেন পিসিবির উপদেষ্টা হিসেবে। শুধু আমার বাবা ছিলেন না, আমার বাবা ছিলেন আমার কমরেড, আমাদের সবার কমরেড। উনি সারা জীবন সমাজতন্ত্রে বিশ্বাস করেছেন, সমাজতন্ত্রের রাজনীতি করেছেন। আমরাও সেই স্বপ্ন দেখে দেখে বড় হয়েছি। হায়দার আকবর খান রনর মরদেহ সর্বস্তরের শ্রদ্ধার জন্য সোমবার রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। মরণোত্তর চক্ষুদান করে গেছেন মেহনতি মানুষের অধিকারের জন্য সারা জীবন কাজ করা এই বর্ষিয়ান রাজনীতিক। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। ভারী বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী, কিছুটা কমেছে তাপমাত্রা। দেশ জুড়ে আরো কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস। নিষিদ্ধ ইউক্যালিপটাসের সংখ্যা বাড়ছে। পরিবেশের ক্ষতি হলেও বেশি লাভের আশায় লাগানো হচ্ছে গাছ। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলছে বিক্ষোভ সমাবেশ। এ সমাবেশ আয়োজন করেছে চাকরির বয়স 35 প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ। বেলা 11টা থেকে রাজু ভাস্কর্যের পাদদেশে শুরু হয় সমাবেশ। এতে বক্তারা বলেন, মানুষের গড় আয়ু বৃদ্ধির সাথে সাথে চাকরির বয়সসীমাও বাড়ানো দরকার। 162টি দেশে সরকারি চাকরিতে ঢোকার বয়সসীমা কমপক্ষে 35 বছর। অনেক দেশে তা উন্মুক্ত, কিন্তু দেশে এই সীমা 30 বছর পর্যন্ত। বর্তমান শিক্ষা ব্যবস্থা অনুযায়ী একজন শিক্ষার্থীর পড়াশোনা শেষ করতে অনেক বয়স হয়ে যায়। এরপর চাকরির প্রস্তুতি নিতে নিতেই বয়সসীমা শেষ হয়ে যায়। তাই আন্তর্জাতিক মানদণ্ড মেনে বয়সসীমা বাড়ানো উচিত বলে দাবি করেন বক্তারা। আমার বয়স শেষ হয়ে গেছে, কিভাবে আমি এখন চাকরি অ্যাপ্লিকেশন করবো? মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে অনুরোধ করছি আমাদের 35-এর দাবি আজকে বাস্তবায়ন করে দিন। এখন আমার যৌক্তিকতা হয়েছে যে 35 না করলে আমরা আর চেষ্টা করতে পারতেছি না, 35 করলে আমরা একটু চেষ্টা করে দেখতে পারি। পিএইচডি করার পরে এসে যখন বাংলাদেশে ফিরে আসবো, তখন এসে দেখবো যে 30 বছর ওভার হয়ে গেছে, আমি বাংলাদেশের জন্য কোনো অবদানই রাখতে পারবো না। কারিগরি বোর্ডের 5000 জাল সনদ চিহ্নিত করা হচ্ছে। এসব সনদ যারা নিয়েছেন তাদেরগুলো বাতিল করা হবে বলে জানিয়েছে বোর্ড। চলতি মাসের মাঝামাঝিতে কারিগরি বোর্ডে আসছে ব্যাপক রদবদল, এমনই আভাস দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট AKM শামসুজ্জামান 5,000 মানুষকে দিয়েছেন জাল সনদ। বোর্ডের আসল সার্টিফিকেট এবং মার্কশিটের খালি কপি চুরি করে এসব তৈরি করে সে। শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও সার্টিফিকেটের তথ্য দেয়া হয়। এই চক্রের মূল হোতা শামসুজ্জামানকে সম্প্রতি আটক করে পুলিশ। শিক্ষকরা বলছেন, এই ঘটনায় যেসব শিক্ষার্থী কারিগরি বোর্ডের অধীনে বিভিন্ন কোর্সে পাশ করে গেছেন তাদেরকে পড়তে হচ্ছে বিব্রতকর অবস্থায়। তাই দ্রুত এদের চিহ্নিত করা হোক। মিডল ইস্ট সহ যে দেশগুলো আছে সেই দেশগুলোতে আসলে একটা ইম্প্যাক্ট পড়ছে যে আসলে এই সনদগুলো যেগুলো নিয়ে নিচ্ছি এইগুলার আসলে মানে জাল কিনা, তারাও একটা সন্দেহ করছে। এতে আমাদের ছাত্র এবং বর্তমান যারা যাবে তাদের জন্য এটা একটা বড় ধরনের সমস্যা হয়ে যাচ্ছে। শিক্ষা বোর্ড বলছে, সনদের সফটওয়্যারের পাসওয়ার্ড সহ যাবতীয় ডকুমেন্টস ছিল AKM শামসুজ্জামানের কাছে। সেই সফটওয়্যারটি উদ্ধার করা হয়েছে। এখন শুরু হবে সনদগুলো চিহ্নিত করার কাজ। আমরা এই 5,000-এর মধ্যে সীমিত থাকবো না। আমরা আমাদের সবগুলো কোর্সের সাইবার ফরেন্সিক অডিট করাবো আমাদের পুরো সার্ভারটাকেই, এবং সবগুলো কোর্স থেকে আমরা চেক করে দেখব যে অন্য জায়গায় অ্যানোমালিজ আছে কিনা। এসএসসির ফল প্রকাশের পর কারিগরি বোর্ডের বেশিরভাগ পদে রদবদল আনা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এত বড় একজন জালিয়াতকে ধরতে পেরেছে এবং তার সাথে কারিগরি শিক্ষা বোর্ডের আরও অনেক কর্মকর্তা কিংবা কর্মচারী কিংবা বাইরের অনেকে জড়িত আছেন। এদের সকলের বিরুদ্ধে পুলিশের কাছ থেকে যদি আমরা রিপোর্ট পাই তাহলে পর্যায়ক্রমে এদের সকলের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এই ঘটনায় কারিগরি বোর্ডের সাবেক চেয়ারম্যান আলী আকবর খানের সংশ্লিষ্টতা আছে কিনা সেটিও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জেলা উপজেলা পর্যায়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ হলেও বেশিরভাগই তৈরি হচ্ছে না দক্ষ জনবল। সময়োপযোগী কারিকুলাম না থাকা, অদক্ষ শিক্ষক, প্রয়োজনীয় সরঞ্জাম সংকটে কাজে আসছে না কোটি টাকা টিটিসিগুলো। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, সব উপজেলায় টিটিসি না করে বিদ্যমানগুলোর মানোন্নয়ন করছে সরকার। জনবল সংকট আর এক দশকের পুরনো যন্ত্র দিয়ে চলছে রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। 36 শিক্ষকের বিপরীতে আছেন 27 জন। এ পর্যন্ত 1,500 প্রশিক্ষণ নিলেও অনেকেরই হয়নি কর্মসংস্থান। শিক্ষক সংকটে জামালপুর টিটিসি 16 বছরেও আধুনিক যন্ত্রপাতি না আসায় প্রশিক্ষণ দিতে সমস্যা হচ্ছে শিক্ষকদের। ফেনীর কাশিমপুরে 2022 সালে নির্মিত টিটিসির 140 জনের ডরমিটরিতে কেউই থাকেন না। বিদ্যুৎ বিভ্রাটে ব্যাহত হচ্ছে ক্লাস। এমন চিত্র দেশের 110টি টিটিসির বেশিরভাগই। 2023 সালের সরকারি তথ্য মতে 6 বছরে টিটিসি থেকে প্রশিক্ষণ নিয়ে কাজ পাননি 70% তরুণ। বিদেশে কর্মরত শ্রমিকদেরও বেশিরভাগই অদক্ষ। অভিবাসন গবেষণা সংস্থা রামরুর গবেষণা বলছে 2020 সালের পর কাজ না পেয়ে দেশে ফিরেছেন 35% প্রবাসী। আমাদের কর্মী আমরা ধরেই নিচ্ছি যে লেবার বেশি যায় জন্য তার দক্ষতার দরকার নাই, ব্যাপারটা একেবারেই তা না। তার মানে তারাও তাদের ভাষা জ্ঞান থাকতে হবে, তাদের অন্য যে স্কিল থাকতেই হবে যে কাজটা করবে, সেখানে ব্যাপক পরিবর্তনের প্রয়োজন রয়েছে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ক্যারি করে একজন ওয়ার্কার যে সম্মান পাওয়ার কথা, সেখানে আমি মনে করি ওয়ার্কাররাও সাফারিং করে। জনশক্তি রপ্তানিকারকরা বলছেন টিটিসিগুলোর প্রশিক্ষণ সময়োপযোগী নয়। আমরা মনে করি না যে এটা আপ টু দ্য লেভেল, কারণ দক্ষতা তো একটা চলমান প্রক্রিয়া। 3 মাসের প্রশিক্ষণ দিয়ে বা 6 মাসের প্রশিক্ষণ দিয়ে সে সনদধারী হতে পারে, সেটি তো অভিজ্ঞতা সম্পন্ন হয় না। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, টিটিসিগুলোর আধুনিকায়নে জোর তৎপরতা চলছে। বিশ্বে এখন কম্পিউটার এখন আপগ্রেড হচ্ছে। এখন যদি আমরা মান্দাতা আমলের কম্পিউটার দিয়ে ট্রেনিং দেওয়া হয় তাহলে তো চলবে। 104টা আমরা এর চেয়ে আরও কম দিই। 8টি বিভাগীয় শহরের যে টিটিসিগুলো আছে এগুলাকে ভালোভাবে ঢেলে সাজাবো। 55টি ট্রেডে প্রশিক্ষণের জন্য নতুন করে অনুমোদন পেয়েছে আরও 50টি টিটিসি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ। অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, আপনাকে স্বাগত। প্রথমেই আপনার থেকে যে জিনিসটি জানতে চাই যে কারিগরি বোর্ডের সনদ জালিয়াতির সাথে সরাসরি চেয়ারম্যানের সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে। বোর্ডের সর্বোচ্চ কর্মকর্তার এভাবে দুর্নীতিতে জড়িয়ে যাওয়ার বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এটা অবশ্যই খুবই দুর্ভাগ্যজনক
যে একটি প্রতিষ্ঠানের যে সর্বময় ক্ষমতার অধিকারী সে নিজেই যদি এর সঙ্গে যুক্ত হন, এটা খুবই দুঃখজনক। আমরা জানি যে যে কোনো রকম এই যে ইগুলো হয়, অনৈতিক কাজগুলো হয়, অন্যায় হয়, সেই অন্যায় যথাযথ দৃষ্টান্তমূলক শাস্তির বিধান করতে পারলে সেগুলো আর ভবিষ্যতে হবে না। বাংলাদেশে এই দৃষ্টান্তমূলক শাস্তির অভাব রয়েছে। আমরা জানি আমাদের ঘনবসতিপূর্ণ দেশ, মানুষের নানা চাহিদা রয়েছে, তবে আমরা এর সঙ্গে এও জানি মানুষ যে এইরকম অনৈতিক জড়িত হতে পারে সেটাও কিন্তু আমরা জানি। এই জন্য আমাদের এক্ষেত্রে খুবই খুবই সতর্কতা অবলম্বন করতে হবে যাতে কেউ একা এই ধরনের অনৈতিক দুর্নীতি যাতে করতে না পারে। এখন তো এই সমস্ত দুর্নীতি খুব সহজেই এগুলোর সমাধানও রয়েছে। আমরা যদি যথেষ্ট সিকিউরিটি নিশ্চিত করতে পারি, কোনো একজন আর এই ধরনের দুর্নীতিগ্রস্ত হতে পারবে না। জি, অধ্যাপক কায়কোবাদ, জাল সনদ নিয়ে পাশ করা যেসব শিক্ষার্থী বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন তাদের বিষয়ে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? এটি কি আসলে সম্ভবপর? বিষয়টা হলো, যদি সনদটা জাল হয়ে থাকে তার মানে ওই ছাত্র কিংবা ছাত্রী সে যথাযথভাবে অধ্যয়ন করে নাই, সে ঠিক মতো ছাত্র ছিল, অবশ্যই সেটা করতে হবে। বিশেষ করে আমাদের দেশ থেকে যারা বিদেশে যায় সেখানে যদি একটা সনদ জাল বলে প্রমাণিত হয়, সেটা তো দেশের জন্য সাংঘাতিক দুর্নাম। আমাদের সুনাম অর্জন করতে হবে, এই দুর্নামটা যাতে আমাদের না থাকে এর জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। যেগুলো জাল সনদ তাকে জাল বলেই ঘোষণা দিতে হবে। জি, অধ্যাপক কায়কোবাদ, আমরা প্রতিবেদনেও যেমনটি দেখছিলাম যে জেলা উপজেলা পর্যায়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো থেকে দক্ষ জনবল তৈরি হচ্ছে না। এর পেছনে মূল কারণগুলো কি বলে আপনি মনে করেন? আর পাশাপাশি সংকট সমাধানে আসলে কি পদক্ষেপ নেওয়া উচিত এই বিষয়টিও জানতে চাই। আমাদের কোনো কর্মসূচি লক্ষ্যভেদী নয়, আমরা শুরু করি কিন্তু সাফল্য পর্যন্ত অপেক্ষা করতে পারি না। যে কোনো কাজ করলে সেখানে আমাদের ব্যর্থতা আসতে পারে, সেটাকে বিশ্লেষণ করতে হবে কেন আমরা ব্যর্থ হলাম, সেখান থেকে আমাদের শিক্ষণীয় কি, সেটা থেকে আরো ভালো করতে হবে। আমাদের এই শিক্ষণীয় বিষয়গুলো নেই, আমরা অনেক বেশি উদ্যোগ গ্রহণ করি এবং সেই উদ্যোগ কিন্তু সাফল্যমণ্ডিত হয় না। প্রতিটা উদ্যোগের পেছনেই যদি আমরা তার বিচার বিশ্লেষণ করতাম, কি ভুল হলো আমাদের, কি করলে শুদ্ধ হতো, তাহলে কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারতাম। আমাদের দেশে আমরা সবাই বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা করতে চাই, আমরা জানি বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা সামান্যই জাতীয় অগ্রগতিতে কাজে লাগে। অথচ আমরা যদি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে গুরুত্ব দিতে পারতাম এবং সেখানে যদি তাদের ভাষা জ্ঞান দেওয়া সম্ভব হতো, মধ্যপ্রাচ্যে যে আমাদের প্রায় 1 কোটি মানুষ বাস করে, তারা কিন্তু মানবেতর পরিস্থিতিতে অল্প আয় করতো না, তারা অনেক বেশি আয় করতে পারতো এবং অনেক বেশি রেমিটেন্স পাঠাতে পারতো। দুর্ভাগ্যজনকভাবে এগুলো আমরা বিশ্লেষণ করি না, কি করলে বাংলাদেশের ভালো হবে সেগুলো নিয়ে চিন্তা ভাবনা একটু কম পরিলক্ষিত হয়। জি, আমাদের এই বিষয়ে আসলে আরো সচেতন হতে হবে, এই মন্ত্রটি আপনার থেকে আমরা পেলাম। অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, আমাদের সাথে আপনার মূল্যবান সময় দিয়ে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। রাজধানীতে সকালে ভারী বৃষ্টিতে ব্যাহত হয় জনজীবন। 1 ঘন্টায় 87 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করে আবহাওয়া অফিস। সাথে বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 52 কিলোমিটার। দেশজুড়ে আরও 2 থেকে 3 দিন থেমে থেমে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার ভোর থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘাচ্ছন্ন। সকাল 7টার দিকে চারদিক অন্ধকার করে শুরু হয় ভারী বৃষ্টি, সাথে ছিল ঝোড়ো হাওয়া। তুমুল বৃষ্টিতে বিপাকে পড়েন সড়কে থাকা মানুষ ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা। বৃষ্টিতে ভিজেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন অনেকে। ভারী বৃষ্টিতে কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা যায়। বৃষ্টি শেষে রাজধানীর আকাশ পরিষ্কার হয়ে সূর্যের দেখা মেলে, তবে রাতে আবারও বৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। এই যে দমকা হাওয়া সেটা ঢাকা থেকে আরও পূর্ব দিকে অগ্রসর হয়, সেটা এখন চট্টগ্রাম বিভাগের কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলের উপর দিয়ে অতিক্রম করছে এবং এছাড়াও খুলনা এবং বরিশাল বিভাগের কোথাও কোথাও দমকা হাওয়ার সাথে ঝড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশে এমন বৃষ্টি আরও 2 থেকে 3 দিন চলতে পারে বলছে আবহাওয়া অধিদপ্তর।
14 মের পর বৃষ্টি কমে তাপমাত্রা কিছুটা বাড়বে। শেষ রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কারণ যে বৃষ্টিপাতের যে ধারাটা অব্যাহত রয়েছে সেটা আরও 13-14 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর বৃষ্টিপাতের পরিমাণটা কমে আসবে। মাসের শেষের 10 দিনে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানিয়েছে আবহাওয়া অফিস। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাগেরহাটের শরণখোলায় বজ্রপাতে 2 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন 6 শ্রমিক। সকালে উপজেলার সাউথখালীর তাফালবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় সকালে 10টার দিকে বালু বোঝা একটি ট্রলার তাফালবাড়ির বান্দাঘাট খাল এলাকায় পৌঁছালে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এ সময় ট্রলারে থাকা শ্রমিকরা বৃষ্টি থেকে বাঁচতে তীরে নামার সময় বজ্রপাত হয়। এতে আহত হন 8 জন। পরে তাদের হাসপাতালে নেওয়ার পর 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস গাছের সংখ্যা দিন দিন বাড়ছে জামালপুরে। পরিবেশ অধিদপ্তর এই গাছ নিষিদ্ধ করলেও তাতে সাড়া নেই তেমন এই জেলায়। ক্ষতির বিষয়ে জেনে বা না জেনে লাভের আশায় অনেকে লাগাচ্ছেন এই গাছ। তবে বন বিভাগ বলছে এই বিষয়ে জনসচেতনতা বাড়াতে কাজ করছেন তারা। ইউক্যালিপটাস গাছের উপকারিতার চেয়ে অপকারিতাই বেশি। তারপরও জামালপুরের সড়ক, কৃষি জমি সহ বাড়ির আঙিনায় এই গাছ লাগিয়েছেন অনেকেই। চারার সহজলভ্যতা, বাড়তি যত্ন ছাড়াই দ্রুত বৃদ্ধি এবং স্বল্প সময়ে বেশি লাভের কারণে এই গাছ রোপণে ঝুঁকছেন বলে দাবি তাদের। অল্প সময়ে দ্রুত বেড়ে ওঠে এবং কি মোটা হলে এটা অনেক টাকা পাওয়া যায়। গাছগুলোর তোলে কোনো কিছু লাগালে সিনো আর কোনো কিছু হয় না। বেশি পরিমাণে অক্সিজেন এবং পানি শোষণ করে নেয় এই গাছ। এতে মাটি শুষ্ক হওয়ার পাশাপাশি উর্বরতা হারায় ফসলি জমি। স্থানীয় প্রশাসনের মাধ্যমে ব্যাপক প্রচারণা করা দরকার এবং মনিটরিং করা দরকার। কোনো নার্সারিতে যাতে এই চারা উৎপাদন না করা হয় এবং জনগণ যাতে এই গাছ রোপণ থেকে বিরত থাকে। এই গাছ রোপণ বন্ধ করতে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বন বিভাগ। আকাশমণির পার্সেন্টেজও বিদেশি গাছ হিসেবে অনেকটা নিরুৎসাহিত করা হচ্ছে এবং সম্প্রতি আমাদের বর্তমানে বাস্তবায়নাধীন সুফল প্রকল্প নামে একটা প্রকল্প চালু আছে, সেখানেও সংশোধিত আরডিপিতে এটাকে নিরুৎসাহিত করা হয়েছে। বন ও পরিবেশ দপ্তর 2008 সালে আইন করে ইউক্যালিপটাস গাছের চারা উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 23 নাবিক নিয়ে বঙ্গোপসাগরে জলসীমায় প্রবেশ করেছে সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়া জাহাজ এমভি আবদুল্লাহ। মঙ্গলবার সকালে কক্সবাজারের কুতুবদিয়ায় পৌঁছানোর কথা রয়েছে জাহাজটির। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ। সবুজ, ইতিমধ্যে এমভি আবদুল্লাহ বঙ্গোপসাগরের জলসীমায় পৌঁছে গেছে। সবশেষ কি তথ্য পাওয়া গেছে? মালিক কর্তৃপক্ষ কি জানিয়েছে এ বিষয়ে? এই প্রসঙ্গে আমরা মালিক কর্তৃপক্ষের সাথে যিনি এখানকার এসআর শিপিংয়ের যিনি প্রধান নির্বাহী মেহরুল করিম, ওনার সাথে কথা বলেছি এবং জাহাজে যিনি অবস্থানে আছেন এখন ক্যাপ্টেন আব্দুর রশিদ, তার সাথে আমাদের কথা হয়েছে। তারা যেটা বলছেন, জাহাজটি ইতোমধ্যে বাংলাদেশের পথে আছে এবং গতকাল এটা বঙ্গোপসাগরের জলসীমায় প্রবেশ করেছে। এটা এখন 10.3 কিলোমিটার গতিতে বাংলাদেশের পথে আছে এবং তারা বলছেন যেটা আগামী 13 তারিখ মধ্যরাতে চট্টগ্রাম কক্সবাজারের কুতুবদিয়া এটা নোঙ্গর করতে পারে। নড়াইলের লোহাগড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালকে গুলি করে হত্যার ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। তবে এই ঘটনায় এখনো মামলা হয়নি। পুলিশ জানায় শুক্রবার রাতে মোস্তফা কামালকে গুলি করার ঘটনায় তার সমর্থকরা সাবেক ইউপি সদস্য আকরাম হোসেনের সমর্থকদের মারধর করে। ফরিদপুরে কমিউটার ট্রেনের যাত্রাবিরতি দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। বিক্ষোভের কারণে আধা ঘন্টার বেশি সময় আটকে ছিল চন্দনা কমিউটার ট্রেন। ভোর 5:30টার দিকে জেলার সর্বস্তরের জনগণ ব্যানারে ফরিদপুর রেল স্টেশনে জড়ো হন আন্দোলনকারীরা। এ সময় রাজবাড়ী থেকে ঢাকাগামী চন্দনা কমিউটার ট্রেনের গতিরোধ করা হয়। কাফনের কাপড় জড়িয়ে রেললাইনে শুয়ে পড়ে কয়েকজন। এ সময় বিক্ষুব্ধরা 48 ঘন্টার মধ্যে ফরিদপুরে ট্রেনের স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত না হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দেন। প্রায় আধা ঘন্টা পর রেল কর্মকর্তাদের আশ্বাসে তারা রেললাইন থেকে সরে গেলে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে ট্রেন। এর আগে 5 মে ট্রেন চালুর দিনও একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সড়ক দুর্ঘটনায় দিনাজপুর ও নরসিংদীতে 4 জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে বাসের ধাক্কায় নিহত হয়েছেন অড সিগনেচারের শিল্পী পিয়াল হোসেন সহ 2 জন। পুলিশ জানায় ভোর 5:30টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের চৈতাব এলাকায় মোটরসাইকেলের সাথে বাসের সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাস চালক ও সঙ্গীত শিল্পী পিয়াল হোসেন নিহত হন। আহত 3 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জব্দ করা হয়েছে বাসটি, তবে পালিয়েছে চালক। এদিকে দিনাজপুর সদরে একটি তেলবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। এ ঘটনায় বাজারের নৈশ প্রহরী সহ 2 জন নিহত হন। পরে স্থানীয়রা লরি চালক ও তার সহকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেন। চালক ঘুমের ঘোরে থাকায় দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। প্রথমবারের মতো সমুদ্রে নেমেছে চীনের নতুন বৃহত্তম ও সর্বাধুনিক বিমানবাহী রণতরী দ্য ফুজিয়ান। যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক প্রতিযোগিতার অংশ হিসেবে এই রণতরী নির্মাণ করেছে চীন। এই রণতরী চীনের নৌযুদ্ধ সক্ষমতাকে অনেকাংশে বাড়িয়ে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের পূর্ণাঙ্গ সিরিজের সূচি প্রকাশ করেছে উইন্ডিজ ক্রিকেট। সূচি অনুযায়ী 22শে নভেম্বর অ্যান্টিগা টেস্ট দিয়ে শুরু হবে 2 দলের লড়াই। 30শে নভেম্বর জ্যামাইকাতে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এর আগে অ্যান্টিগায় বাংলাদেশ একটি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে বলে জানিয়েছে ক্রিকইনফো। টেস্ট সিরিজ শেষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে 2 দল, যার প্রথমটি হবে 8ই ডিসেম্বর, একদিন বিরতি দিয়ে দ্বিতীয়টি, আর 12ই ডিসেম্বর হবে শেষ ওডিআই। সবগুলো ম্যাচই হবে সেন্ট কিটসে। এরপর 15, 17 ও 19 ডিসেম্বর 3টি টি-20 খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টে হবে সবগুলো টি-20। আইপিএলে আজ শীর্ষস্থান মজবুতের লক্ষ্যে মুম্বাইয়ের বিপক্ষে লড়বে কলকাতা। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8টায়। টানা 3 জয়ে 16 পয়েন্ট নিয়ে চূড়ায় কলকাতা। ছন্দে আছেন নারিন সল্টরা। এ ম্যাচে তাই ফেভারিট হিসেবেই নামবে কেকেআর। মুম্বাইয়ের বিপক্ষে সবশেষ দেখায় 24 রানে জিতেছিল কলকাতা। ধারাবাহিকতা রাখতে চায় শ্রেয়াস আইয়ারের দল। অন্যদিকে সেরা ছন্দে নেই মুম্বাই। পয়েন্ট টেবিলের 9ম স্থানে দলটি। তবে টানা 4 হারের পর সবশেষ ম্যাচে জয় পেয়েছে তারা। সে আত্মবিশ্বাস কাজে লাগিয়ে কলকাতাকে রুখতে মরিয়া রোহিত হার্দিকরা। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুর। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।